আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সারা পৃথিবীতে ফুটবলের মতো লাত খেতে খেতে এখন ট্রাম্প এসে পড়েছেন ভারতের পায়ে। এখন আমেরিকার কাছে প্রচুর তেল আছে, তেলের একেবারে ব্যারেল ব্যারেল নিয়ে এসেছিলেন মার্কো রুবিও তেল মারতে। বোঝাতে চেয়েছেন যে ভারত আর আমেরিকা কত গুরুত্বপূর্ণ বন্ধু, এবং তাদের মধ্যে এত সখ্যতা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে আমেরিকার নেই, এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু কূটনৈতিক ভাষায় আমাদের ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তিনি যা ডোজ দিয়েছেন তারপরেতে আর মোদিজির সঙ্গে বেশি মুখ খোলেননি। 5 মিনিটের মধ্যেই উনি মোদিজির সঙ্গে দেখা করে বেরিয়ে আসেন মার্কো রুবিও। মানে জয়শঙ্করজির যে কথা, আমি কাগজ পড়ে আমি স্ক্রিনেও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা পড়লে আপনারা খুব মজা পাবেন। তা আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমি তারপর আসবো কোয়াড ফোয়াড এই সমস্ত ব্যাপারে, তারপর আসবো ভারতের যুক্তিটা কি সেটাতেও আসবো। মানে ঠেলায় পড়লে বাঘও গাছে ওঠে। এখন দেখেছে ভারত ছাড়া আর বন্ধুর জায়গা নেই, একমাত্র বাঁচাতে পারে ভারত। কারণ সবার সঙ্গে ভারতে ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, ভারতের সঙ্গে এখনো ট্রেড এগ্রিমেন্ট হয়নি। তিনি মন গলাতে এসেছিলেন এবং তেল মারতে এসেছিলেন। এবং কি বেরিয়েছে আমাদের কাগজে, এবার আমি পড়ে শোনাচ্ছি। হেডিং হয়েছে ট্রাম্প ফের মোদি ভক্ত, জয়শঙ্কর ভারত কথা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভরবেগ আদৌ কমেনি। শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির শিলমোহর পড়বে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পরে এই আশ্বাস দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ভারত কিন্তু বলেনি, একটা কথা পরিষ্কার বলে, বিদেশ সচিব মার্কো রুবিও বলেছে, আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি, আশা করছি এবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি গুটিয়ে নেওয়া যাবে, যা দু দেশের কাছেই টেকসই হবে এবং জাতীয় স্বার্থকে জোরদার করবে। এটা হচ্ছে মার্কো রুবিওর কথা, জয়শঙ্করজির কথা আমি পরে আপনাকে শোনাচ্ছি। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবকে পাশে বসিয়ে আজ দ্ব্যর্থহীন ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষে সরব হয়েছেন। তার কথায়, নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তেল কিনবে ভারত। জয়শঙ্কর বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা প্রথম নীতি এর সামনে আনতে যেমন কোনো দ্বিধা করে না, ঠিক সেরকমই আমাদের নীতি হলো ভারতই প্রথম। দুটি দেশই নিজেদের স্বার্থ নিয়ে চলে। এবার অনেক ক্ষেত্রে দু দেশের স্বার্থ একে অন্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা একসঙ্গে কাজ করতে পারি, মানে তেল সংক্রান্ত ব্যাপারে। তাই আমরা কৌশলগত অংশীদারিত্ব আমাদের রয়েছে। আবার এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে উভয়ের স্বার্থ মেলে না। এখানে কিন্তু পরোক্ষে বাংলাদেশের কথা আসছে, বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ হয়নি। কেন উচ্চারণ হয়নি সেটাও আমি পরে বলছি। তখন পরিস্থিতিকে একটু শুনে মানিয়ে নিয়ে চলতে হয়। এরপরই তেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি বিষয় এটাই বলার যে আমাদের বহু রকম উৎস রয়েছে, নির্ভরযোগ্য উৎস হচ্ছে, বৃহৎ উৎস রয়েছে এবং সস্তার উৎস রয়েছে। এর অনেক কিছুই আমেরিকা এবং বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে রপ্তানির ক্ষেত্রে মেলে আমরা তেল রপ্তানির ক্ষেত্রে উৎস বাড়াবো এবং আমদানি চালিয়েও যাব। মানে আমরা আমদানি করে সেটাকে রিফাইন করে আমরা রপ্তানি চালিয়ে যাব, কারোর কথা আমরা শুনবো না, পরিষ্কার বলে দিয়েছেন। দামের দিকটিও দেখতে হবে, কারণ দিনের শেষে 140 কোটি দেশবাসীর জ্বালানি যাতে সহজলভ্য এবং পকেটসই হয় তা দেখা জরুরি। বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি নিয়ে ভারতের মতামত আজ আমেরিকাকে স্পষ্ট জানানো হয়েছে।
বলা হয়েছে যে জ্বালানি বাজারকে সংকুচিত করলে তেলের দামে তা প্রভাব পড়বে। এই বৈঠকের পরে রাতে আমেরিকার একটি অনুষ্ঠানে আচমকাই সে দেশের রাষ্ট্রদূত সার্জিও গোরে স্পিকার ফোনে কল করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাবুন, তখন তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মোদি মহান। তারপরে তিনি যোগ করেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। আহা হা, কি কথা! ওদের মানে ব্যাকেটে ভারত সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে। এই লাইনটা যে বলেছে না, ওরা জানে যে ওদের সাহায্যের দরকার হলে ওরা জানে কাকে ফোন করতে হবে, অর্থাৎ ট্রাম্পকে ফোন করতে হবে, ওদের এখানেই ফোন করতে হবে। ট্রাম্প আরো বলেন, আমাদের অর্থনীতি এবং শেয়ার বাজার রেকর্ড মাপের, সেখান থেকে ভারত আবার যা কিছু চাইতে পারে। শেষে ফের মনে করিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর বিরাট ভক্ত। অর্থাৎ ট্রাম্প বলতে চাইছেন, যদি বাংলাদেশ বা অন্যান্য ক্ষেত্রে যদি কোনো ডিসিশন ভারত নেয় বা অন্য কোনো কিছু ভাবে, তাহলে পরে তার কাছেই যোগাযোগ করতে হবে, যার জন্য বাংলাদেশ নিয়ে আর কোনো রকম উচ্চ বাচ্চাই করেনি। কারণ একবার যদি বাংলাদেশ নিয়ে উচ্চ বাচ্চা করা হয়, তাহলে পরে ট্রাম্প এখন গলা ফাটাবেন, ড্রাম পেটানোর মতো পেটাবেন। যেমন 53 বার বা ট্রাম্প পিটিয়েছেন ভারত পাকিস্তান জিতেছে ভারত পাকিস্তান যুদ্ধে, ওইরকম উনি ড্রাম পেটাবেন। তাই বাংলাদেশের নিয়ে কোনো কথাই বলা হয়নি, বাংলাদেশ নিয়ে ভারত যা করছে একাই করবে, ওখানে ট্রাম্পের কোনো বক্তব্য ভারত শুনবে না। রুবিও আজ বারবার এটাই বোঝাতে তৎপর থেকেছেন যে ভারতের ক্ষেত্রে শুধু নয়, তাদের ইউরোপীয় শরিকদের সঙ্গেও বাণিজ্য সম্পর্কে কিভাবে সমস্যা তৈরি হয়েছে। মানে ভারত যে ইউরোপীয় ইউনিয়নগুলোর সঙ্গে যে চুক্তি করে নিয়েছে না, তাদের কি সমস্যা হয়েছে। তার কথায়, ভারত এক অতিকায় অর্থনীতি, আমরা অগ্রগণ্য বাণিজ্য শরিক, আমরা ভারতের সঙ্গে বহু ক্ষেত্রের বাণিজ্য করি। ফলে স্বাভাবিকভাবেই এই বিশালাকায় দেশের সঙ্গে বাণিজ্যের নতুন ভারসাম্য আনতে গেলে কিছু পার্থক্য তৈরি হবেই। তবে সুসংবাদ হলো, নতুন করে ভারসাম্য তৈরি করতে শেষ পর্যন্ত এখন এই ভরসা তৈরি হয়েছে যে গোটা বিশ্বের সঙ্গেই বাণিজ্য চুক্তির জায়গায় পৌঁছাতে পারছি। এটা আমাদের জন্য ভালো, আমাদের বাণিজ্য শরিকদের জন্যও ভালো। এরপরই তিনি জানিয়েছেন, বাণিজ্য শরিকদের মধ্যে অবশ্যই রয়েছে ভারত, আমরা চুক্তির মুখে দাঁড়িয়ে রয়েছি। মানে নিজেই গাইছেন, নিজেই ঢাক বাজাচ্ছেন, উনি একাই বলছেন আমাদের বাণিজ্য চুক্তি হয়ে যাবে, আমরা বাণিজ্য চুক্তির মুখে রয়েছি। এবং ট্রাম্প তার ফোন তো ধরেন না, তিনি যেখানে উপস্থিত হবেন খবর পান, সেখানে মোদিজি যান না, ট্রাম্পের ফোনও ধরেন না, ট্রাম্পের সঙ্গে কোনো মেসেজের উত্তরও উনি দেন না। হ্যাঁ, একটা প্রাপ্তি স্বীকার একটা করে ছেড়ে দেন, ওটুকু ভদ্রতা ওটা করতে হয়, একটা প্রাপ্তি স্বীকার করে ছেড়ে দেন। এই যে ট্রাম্প বলেছেন না, যা কিছু করতে হবে আমি জানি, ওদেরকে আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে। অর্থাৎ ভারত বুঝে গিয়েছে বাংলাদেশ সম্পর্কে যা ভাবছে ভারত, সেটা যদি আমেরিকার নাকের ডগায় হয়ে যায়, তাহলে আমেরিকার নাক কাটা যাবে। আমেরিকার নাক তো দুনিয়ায় কাটা গেছে, ইরান যুদ্ধেতে আমেরিকার নাক কেটেছে, পাকিস্তানকে সাহায্য করার পরও পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সমস্ত নষ্ট করে দিয়ে, F-16 বিমান ধ্বংস করে দিয়ে ওখানে একটা নাক কেটেছে, ট্যারিফ নিয়ে সারা বিশ্বে নাক কেটেছে, এবং বাণিজ্য চুক্তি নিয়েও সারা বিশ্বে নাক কাটা গেছে। কারণ ভারত ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এবং ব্রিটেন সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। একলা পড়ে রয়েছে ট্রাম্প, মানে আমেরিকার সঙ্গে যতই দাবি করা হোক না কেন, কোনো রকম হবে না। এই যে পুরো রিপোর্টটার মধ্যে আমি সারাংশটা বললাম, এখানে মোদিজির সঙ্গে তার যে বৈঠকের একটা লাইনও বেরোয়নি, বাংলাদেশ নিয়ে একটা লাইনও বেরোয়নি। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় যাবে না। ভারত যা করবে নিজস্ব ক্ষমতায় করবে,
এবং নিজস্ব প্রয়োগ ক্ষমতা কাজে লাগিয়ে করবে। এখানে বাকি আমেরিকার দাদাগিরি চলবে না। আপনি জাহাজ পাঠাবেন, যুদ্ধ জাহাজ পাঠাবেন, ভারত বসে বসে দেখবে। আসলে ভয়টা হচ্ছে RICর ভয়। রাশিয়া ইন্ডিয়া চায় না, RICর ভয়। আর উনি বারবার বলছেন কোয়াড। উনি কিন্তু মোদিকে ফোন করেননি, উনি স্পিকার ফোনে জয়শঙ্করকে শোনাচ্ছেন মোদি আমার ভালো বন্ধু। মোদিকে ফোন কর না, আপনি মোদিকে ফোন করুন। সে ক্ষমতা নেই, কারণ জানেন অপমানিত হবেন, মোদি ফোনও তুলবেন না, এতটাই ক্ষেপে আছেন। কারণ আমেরিকা যতই বন্ধুত্ব দেখাক, চীনকে আমরা শত্রু হিসেবে চিনি, কিন্তু আমেরিকা আরো তার থেকে ভয়ঙ্কর। আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। চিহ্নিত শত্রুর থেকে অচিহ্নিত শত্রু, মানে বন্ধু সাজে যে শত্রু আছে, সে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়। ফলে আমেরিকার কাছ থেকে দাগা খাওয়ার পর মোদিজি বুঝে গিয়েছেন আমেরিকা তার খোলস ছেড়ে কোনোদিনও বেরোবে না, আমেরিকা তার কাজকর্ম করে যাবে। এবং এখানে ওই যে সার্জিও গোর যিনি গেছিলেন আমাদের মিশনারিজ অফ চ্যারিটিতে, ওখানে সম্ভবত কথাবার্তা হয়েছে যে আমরা আর ওই আপনার ওখানে গিয়ে আর খ্রিস্টান প্রচার করতে হবে না, কারণ ওখানে সম্ভবত আমরা কোনো খ্রিস্টান স্টেট আমরা বানাতে পারছি না, কারণ চীন এবং ভারত ওই জায়গা দেবে না। কারণ মায়ানমারের একটা সীমান্ত নিতে হবে, ভারতের একটা নিতে হবে, বাংলাদেশের একটা নিতে হবে। ভারতেরটা এবং বাংলাদেশেরটা ভারত দেবেই না, আংলি মারবেই। আর চীনের বহু প্রজেক্ট রয়েছে ওখানে, চীন তো হাত পা তুলে রয়েছে আমেরিকার পেছনে বাস দেওয়ার জন্য। এই যে ওয়াশিংটন থেকে উনি উড়ে গেলেন বেজিং, উড়ে গিয়ে উনি প্রাপ্তি কি হলো? আমি বলেছিলাম না উনি জিরো পাবেন, জিরো, একটা বিগ জিরো হয়েছে। কোনো দেখেছেন আপনারা এই একটা হয়েছে, মানে একটা ফল বেরিয়েছে। ঠিক আছে, রেয়ার আর্থ মিনারেল আমি নিলাম, তোমাকে এই ইরানের ক্ষেত্রে ছাড় দিলাম, ঠিক আছে, আমরা কোয়াডের মধ্যে তোমায় নিয়ে নিচ্ছি। কোয়াড মানে কি? কোয়াড মানে হচ্ছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তা অস্ট্রেলিয়াকে আপনি পদে মাছ দিয়ে রেখে দিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রীকে আপনি হোয়াইট হাউসে ডেকে তাকে একেবারে অপমান করেছেন, ভারতের সঙ্গে শত্রুতা করেছেন, আর চীন তো আপনার বরাবরই শত্রু, সুতরাং কোয়াড হবে কি করে? এই তো চারটে মেম্বার আপনাকে ভালো মতো চিনে গেছে, সুতরাং কোয়াড ফোয়াড কিছু হবে না। ওই জন্য কোয়াডের প্রসঙ্গ তোলাই হয়নি, কাগজে তো বেরোয়নি, কিন্তু আলোচনাটা হয়েছে কোয়াডের। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন না বলেছেন কাগজে এক ফোঁটা বেরোয়নি। 5 মিনিটের ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন আমার অন্যত্র মিটিং রয়েছে, আমি একটুখানি ব্যস্ত আছি, ব্যস্ত তাড়িয়ে দিয়েছে। আমাদের যে কলকাতায় এলেন বিদেশ মন্ত্রী, মার্কিন বিদেশ মন্ত্রী, কলকাতার কটা লোক জানে বলুন তো? কলকাতার লোক জানেই না। মানে আমেরিকার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের সঙ্গে। আচ্ছা, এখান থেকে দিল্লি গিয়ে পৌঁছালেন, রিসিভ কে করলো? বিদেশ দপ্তরের একজন নিম্নতম সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতেন, গিয়ে তাকে আপ্যায়ন করতেন এয়ারপোর্টে। এখন যাচ্ছেন কে? বিদেশ দপ্তরের একজন ডেপুটি সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ একজন গিয়ে তাকে ফুলের তোড়া দিয়ে নিয়ে আসছেন। এই তো হলো আমেরিকার বর্তমান অবস্থা। ভারতের কাছে কেন, বিশ্বের কাছে আমেরিকার অবস্থান খুব খারাপ। এই যে ভারতে মার্কো রুবিও এলেন এবং বিফল হয়ে ফিরে যাচ্ছেন, তিনি তার কথা বলেছেন। জয়শঙ্করজি কিন্তু একটাও কথা বলেনি। জয়শঙ্কর পরিষ্কার বলেছেন আমাদের তেল দরকার, আমরা তেল কিনবো বিভিন্ন উৎস থেকে এবং আমরা রপ্তানিও করব, তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। তার পাল্টা উত্তর কিছু নেই। স্পিকার ফোনে শোনানোর কি দরকার জয়শঙ্করজিকে? ট্রাম্প আমার খুব ভালো বন্ধু, মাই গ্রেট ফ্রেন্ড, বলার কি দরকার?
আসলে তৈলমর্দন চলছে, তৈলমর্দন। তার মধ্যেই আবার হুঙ্কার যে কোনো কিছু করতে হলে ওরা জানে যে কাকে ফোন করতে হবে, তার মানে আমি সেরা, সেটা কিন্তু উনি বকলভাবে বুঝিয়ে দিচ্ছেন। অদ্ভুত লোক এই ট্রাম্প। মিড টার্ম ইলেকশনে হার তো নিশ্চিত। এখন তার জনপ্রিয়তার হার নেমে গেছে 29-এ, 29, আর মোদিজির হচ্ছে 87। চাঁদের সঙ্গে ওই পয়াকার দয়ের তুলনা আর কি। তো এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে বিন্দু মাত্র আলোচনা হয়নি, ভারত ইচ্ছাও প্রকাশ করেনি, কারণ বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে ট্রাম্পকে সুযোগ দেওয়া হবে, সেই সুযোগ ভারতবর্ষ দিতে রাজি নয়। ভারতবর্ষ যা করবে একলা করবে, এতদূর একলা এগিয়ে গিয়েছে, বাকি শেষটুকুও ভারতবর্ষ একলাই করবে। ট্রাম্পের ক্ষমতা হলে ট্রাম্প এখানে জাহাজ ভিড়িয়ে দেখাক এবং এখানে ট্রাম্পের সিআইএ এর লোকজনকে দিয়ে খাটিয়ে দেখাক। আসলে আপনি যে কথাটা বললেন, আমি দুইজনের বক্তব্য শুনলাম এবং আমার এখানে মত হচ্ছে যে প্রভাব পড়ারই কথা। ধরে নেন বাংলাদেশ নিয়ে তারা টু শব্দটি করলো না, টু শব্দটি করলো না, তারপরেও কিন্তু এখানে প্রভাব পড়বে। কারণ রাজনৈতিক নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী যারা থাকে বা কূটনীতিক যারা থাকে, তারা যখন কোথাও যায়, তারা যদি মানে হাঁচি দিতেও যায়, তবুও আমাদের ধরে নিতে হবে সেখানে রাজনীতি রয়েছে। আর সরাসরি দিল্লিতে না গিয়ে কলকাতায় যে যাচ্ছেন, এটা তো আরো রহস্যজনক। দাল মে কুছ তো কালা হায়, এটা তো চিন্তার ব্যাপারই। আর পশ্চিমবঙ্গে যাবেন, বাংলাদেশ নিয়ে আলোচনা হবে না, সেটা প্রকাশ্য বা গোপনে, সেটা তো আমরা বিশ্বাস করতে পারি না। অলরেডি তিনি এবং পশ্চিমবঙ্গ শেষ করে তিনি দিল্লিতে পৌঁছে গেছে নাকি? জি জি, তাহলে সবসময় জানি মানুষ গোড়া থেকে গাছের আগায় ওঠে, এমনি দেখলাম আগা থেকে গাছের গোড়ায় গেলেন। তো এটা তো আমাদের জন্য চিন্তার বিষয়। কোনো না কোনো আলোচনা তো হওয়ারই কথা, না হওয়াটাই বরং স্বাভাবিক। তো আমার সবচেয়ে মজা লাগে, মানে বিচিত্র একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, ইরান কিন্তু বলে দিয়েছে যে ভারতের কাছ থেকে যেন ভদ্রতা শিখে আসে, এই কথাটাও বলেছে। এইবার আমাদের বাংলাদেশের কেউ কেউ রাগ করতে পারে ইরানের উপরেও, যে ভারতের কাছ থেকে, ভারতকে তারা এত হেয় দৃষ্টিকোণ থেকে দেখে, ভারতে গোমূত্র খায়, ভারত হাগে মুতে রাস্তাঘাটে, সেই দেশের কাছ থেকে ইরান আমেরিকাকে ভদ্রতা শিখতে বললো। এটা আমেরিকানরা কি বলবে জানি না, তো বাংলাদেশে অনেকে আহত হবে, অনেকে কষ্ট পাবে, সেটা আমরা জানি। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তবে বাংলাদেশ সম্পর্কে অবশ্যই আলোচনা হয়েছে এবং হবে। তিনি এইখানে যখন এসেছেন, শুধু বাংলাদেশ প্রসঙ্গ থাকবে না, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ আসবে, কোনো সন্দেহ নাই। এই প্রসঙ্গটা সেখানে আসবে, আলোচনা হবে, সমালোচনা হবে। আর এটা একটা বার্তা। আপনি দেখেন, চীনে চলে গেলেন ডোনাল্ড ট্রাম্প, ফিরে যাওয়ার পরেই কিন্তু মার্কিন সৈন্য 5,000-6,000 ঢুকে গেল তেহরানে। জি, শেখ ফরিদ কি শুনতে পাচ্ছেন আমাকে? শেখ ফরিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার হচ্ছে শেখ ফরিদ হ্যাং হয়ে গেছেন। আমার ধারণা শেখ ফরিদ হ্যাং হয়ে গেছেন। আমরা আশা করি ওনাকে পাবো, দেখা যাক কি হয়। উনি যদি যুক্ত হন আমরা ওনার কথা শুনবো। ওহিদুল ইসলাম, একটু শুনি আপনার কাছ থেকে। এই শেখ হাসিনার এই যে ইন্টারভিউ গত সপ্তাহে প্রকাশিত হলো বিভিন্ন দৈনিকে, আমার মনে হয় শেখ ফরিদ এক্ষুনি আসবেন। আমরা একটু দেখতে পারি কিনা। শেখ ফরিদ কি আছেন? কোনো একটা প্রবলেম হচ্ছে, উনি হয়তো সিটে নাই এই মুহূর্তে। চলে আসছেন। শেখ ফরিদ কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন অফ। জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি আমার এখানে প্লিজ। একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি জি, আপনি হ্যাং হয়ে গেছেন। জি প্লিজ, তারপর বলেন। আমার ধারণা এখানে অবশ্যই প্রভাব পড়বে। এই রুবিও সাহেব, যে মিস্টার রুবিও যে আসলেন, হুম। তো এখানে তো কোনো না কোনো কিছু ঘটবেই। কারণ একেবারেই শুভেন্দু অধিকারীর রাজ্যে চলে আসলেন, এটা আলোচনা হবে না, এটা আমরা কি করে বিশ্বাস করি? তবে আমার মনে হয় বাংলাদেশ প্রসঙ্গ এখানে বেশি প্রাধান্য পাবে। আপনার তো জানা আছে যে অলরেডি আমার ভাবির ছেলেদের যে সরকার, মুসলেকা প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ভারত সীমান্তে তিস্তা, সেখানে একটা বাঁধ তারা বানাবে, ব্যারেজ বানাবেন। আপনারা সেই ঘোষণা তো শুনেছেন। এটা এই 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 ব্যারেজ দেওয়া কিন্তু শুধুমাত্র এই ভারতের জন্য সমস্যা না। ওইখানে ব্যারেজ দেওয়া মানে চীনের উপস্থিতি, সেটা কিন্তু আমেরিকা কোট করে নিয়েছে আগেই। এটাও একটা কারণ থাকতে পারে। কারণ চীনের সাথে যে
বাংলাদেশের এই মুহূর্তে সখ্যতা, একদিকে চীনের সাথে সখ্যতা, পাশাপাশি কয়েকদিন আগে আমার ভাবির পোলারা আজকে নাকি ঘুরে আসলো চীনে থেকে। তো সব মিলিয়ে আমেরিকা এটা ভালো চোখে, যদিও এখন এই মুহূর্তে আমেরিকার দাসখত দেওয়া সরকার, কিন্তু তারা তাকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কারণ তারেক রহমানের যে সরকার, এই সরকারকে ভারত তো বিশ্বাস করবেই না, প্রশ্নই আসে না, কোনোভাবেই বিশ্বাস করবে না। পাশাপাশি আমেরিকাও কিন্তু তাকে বিশ্বাস করবে কিনা যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। কারণ আবার ওইদিকে চায়নাও তাকে বিশ্বাস করতে পারতেছে না, কারণ জলসীমানায় চলে আসবে আমেরিকা কোনো কৈফিয়ত ছাড়াই, এই অনুমতি তাদের দেওয়া হয়ে গেছে। তো বাংলাদেশে এখানে তার উপস্থিতি, রুবিওর উপস্থিতি এই দক্ষিণের এই উম, দক্ষিণাঞ্চলে, এই দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে বিশাল প্রভাব পড়বে। শুধু ক্ষমতা না, এটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। আপনি এটা মনে আবার দেখেন, ওইখানে রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাচ্ছে। আবার ভারতে তার আগে কিছুদিন আগে ভারতে কিন্তু 5,000 রাশিয়ান সৈন্য এসে গেছে। সব মিলিয়ে এখানে আপনি আমাদের দেশ বলেন, ভারত বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, এমনকি সেখানে ইরান নিয়েও কথা হবে, কোনো সন্দেহ নাই। তো এখানে একটা জটিল বিষয় কাজ করতেছে। আমরা অপেক্ষা করে দেখি কি হয়। তো আমার মনে হয় এখানে বাংলাদেশ প্রসঙ্গটা প্রাধান্য পাবে বলে আমি মনে করি। প্রভাব পড়বে, ওই যে আমাদের সাংবাদিক সাহেব বলেছেন যে সাইড ডিশ হলেও বাংলাদেশ থাকবে, এটা সত্য। অন্তত এটুকু সত্য, সাইড ডিশ হিসেবে বাংলাদেশ থাকবে, কোনো সন্দেহ নাই। তারা তো শুধু বাংলাদেশের জন্য আসে নাই, এত বিমান ভাড়া দিয়ে এত চিন্তা চেতনা করে তো শুধু বাংলাদেশ নিয়ে তারা পড়ে থাকবে, এটা আমিও বিশ্বাস করি না। কিন্তু সাইড ডিশ হলেও অবশ্যই বাংলাদেশ থাকবে, কোনো না কোনো ভাবে বাংলাদেশের নাম আসবে, বাংলাদেশের প্রসঙ্গ আসবে, শেখ হাসিনার প্রসঙ্গ আসবে, খলিলুর রহমানের প্রসঙ্গ আসবে, ইউনূসের প্রসঙ্গ আসবে, কোনো সন্দেহ নেই। যেটা আমাদের মারুফ ভাই বললেন যে ইউনূস কোনো না কোনো ভাবে টিকে থাকার চেষ্টা করতেছে ভাবির পোলাদের মাধ্যমে, অথবা ভাবির পোলাদের নিয়ে ইউনূস টিকে থাকতে চাচ্ছে, এটা তারা এই অপপ্রয়াস চালিয়ে যাবেই। আর আমার কাছে একটা বক্তব্য ভালো লাগলো, এটা ঠিক, যদি বিএনপি সুযোগ পায় যে কোনো মুহূর্তে কিন্তু খলিলুর রহমানকে হটিয়ে দেবে, এটাও সত্য। তারা তাদের কাউকে রাখবে না, কোনো সন্দেহ নাই। তো রাষ্ট্রপতিও তারা রাখতে চাইবে না, কিন্তু যেহেতু তারা পাপেট হিসেবে তাকে এখানে এর আগে রেখেছিল 18 মাস, ভাবির পোলাদেরও নিরাপত্তার ব্যাপারে সে চেষ্টা করে যাবে। এই প্রসঙ্গ আসতে পারে। বাংলাদেশের সাথে যে সামরিক চুক্তি হয়েছে, এটা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যারা এই মুহূর্তে আমেরিকার পাপেট, তারা হয়তো এটা নিয়ে ভাবতেছে না। এই বিষয়েও ভারতের সাথে কথা হবে, কারণ এই চুক্তির প্রভাব সবার আগে পড়বে ভারতের উপরে, তার উপরে এই চুক্তির প্রভাব পড়বে চায়নার উপরে। বাংলাদেশে এখানে তো কাবাব মে হাড্ডি অথবা বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানার মতো আমরা লাফালাফি করতেছি। এই চুক্তি যে আমাদের জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনতেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়ে কথা বলতেছে না, চামচামি করেই যাচ্ছে। সাংবাদিকেরাও দেখি কোনো কোনো সাংবাদিক, আমরা জানি সাংবাদিকেরা অন্তত শেষ মুহূর্তে জাতীয় স্বার্থে কথা বলবে, কিন্তু কিছু কিছু সাংবাদিক দেখলাম এই তথাকথিত মার্কিন গোলামী চুক্তিকে তারা এমন ভাবে প্রচার করতেছে, মনে হয় এটা বোধহয় বেহেশতের টিকিট একটা, কিন্তু এটা যে দোজখের টিকিট এটা বুঝতেই পারতেছে না তারা। কি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আমার ধারণা এই বিষয়টা নিয়েও সেখানে অবশ্যই আলোচনা হবে, কোনো সন্দেহ নাই। তেমনি এটাও বলতে হবে যে এই যে মার্কিনিরা তাদের মন্ত্রীকে এখানে শুধুমাত্র যে বাংলাদেশের জন্য পাঠিয়েছে তাও না, কারণ তাদের বিনিয়োগ এত সস্তা না, তাদের বহুবিধ স্বার্থ আছে এখানে। চায়নার বিরুদ্ধেও আবার ভারতকে দরকার, বাংলাদেশে যেমন আমেরিকান পন্থী দলদাস দরকার, তেমনি ভারতও তো চায়নার বিরুদ্ধে তাদের লাগবে। কারণ চায়নার সাথে আমেরিকার যে আলোচনা হয়েছে সেই টক ব্যর্থ হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। সেইখানে পুরো চাইনিজ এবং ডোনাল্ড ট্রাম্প, চীনের নেতা এবং আমেরিকার প্রেসিডেন্টের যে আলোচনা, সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আমরা বুঝতে পারতেছি। তো তার জন্য এখন এই মুহূর্তে ভারতকে দরকার। ভারত আবার বলে দিয়েছে যে তারা স্বাধীন কূটনীতি, স্বাধীন পররাষ্ট্র নীতিতে চলে, তারা যা ইচ্ছে তাহাই করবে, তারা রাশিয়া থেকে তেল আনবে, এটা তারা ঘোষণা দিয়েছে। এবং তারা ঘোষণা এখন দেয় না, এটা পুরনো ঘোষণা। আর ভারত সবসময় চেষ্টা করবে তাদের স্বার্থ ঠিক রাখে, যে কোনো মূল্যে তাদের স্বার্থ আগে ঠিক রাখবে, তারপরে যা ইচ্ছা তারা তা করবে বা করবে না। আমাদের মতো তো না যে ইয়েস স্যার নো স্যার বলে দাঁড়াবে। কারণ কারণ ভারতে তো কোনো ওয়াকার নাই যে এখানে ইয়েস স্যার বলবে, প্রেসিডেন্ট বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, বিরোধী দল বানাবে, অনুরোধের আসরে আমার ভাবির পোলাদের এমপি বানাবে। ভারতে ওই সুযোগ নাই তো, যতই ককরোচ পার্টি মকরোচ পার্টি বানাক, ওগুলো ভারতে কোনো কাজই করবে না। তাই ভারতের সাথে আমেরিকা আসলে তাদের নিজস্ব চুক্তি, অর্থাৎ ভারত আমেরিকার স্বার্থ নেই, সেখানে 90 ভাগ আলোচনা হবে, 10 ভাগ হয়তো আমাদের দেশে নিয়ে আলোচনা হবে, কিছুটা প্রভাব পড়বে। এটা আমি প্রথমে যেটা বলেছি এখনো সেটাও সেই দিকে আছে, কিছুটা কিছুটা প্রভাব পড়বে। সেটা ভালো হতে পারে, এর মানে এই না যে আমাদের জন্য ভালো হবে, খারাপও হতে পারে।
দুটাই হতে পারে, এটা আমরা জানতে পারবো যখন তারা যখন ফিরে যাবে। উনি ফিরে যাওয়ার পর কি সিদ্ধান্ত নেয়, যেমন ইরান থেকে ফিরে যাওয়ার পরে আমরা দেখেছি ফিরে যাওয়ার মাত্র ১.৫ ঘন্টার মধ্যে ইরানের সৈন্য ঢুকে গেছে। তো আসলে এখানে চলে যাওয়ার পর আমরা বুঝবো ভারতে কি আলোচনা হয়েছে। আর ভারত যেহেতু মিডিয়া স্বাধীন, তারা হয়তো তাদের আলোচনাগুলো সামনে আনবে, তখন আমরা বুঝতে পারবো কি হবে। তবে বাংলাদেশ কিন্তু বিপদে আছে। দিন শেষে ওই আমেরিকান চুক্তি, এই চুক্তির কারণে বাংলাদেশ কিন্তু চরম বিপদে আছে। এদেশে দুর্ভিক্ষ হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে, আত্মঘাতী হামলা হতে পারে, নিজেরাই মারামারি হতে পারে, বিএনপি আওয়ামী লীগ মারামারি হতে পারে, আওয়ামী লীগ বিএনপি মারামারি হতে পারে, জামাত বিএনপি মারামারি হতে পারে। কি হবে আমরা জানি না। আমাদের অপেক্ষা করতে হবে, বেশি না, আপনি ৭২ ঘন্টা অপেক্ষা করেন। এই আমেরিকার ভারতের কি কি আলোচনা হয়েছে, তাদের ভবিষ্যৎ লক্ষ্য কি, আমরা পরিষ্কার জানতে পারবো। ধন্যবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময় হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই শান্তি আলোচনায় গত কয়েক সপ্তাহে বারবার উঠে এসেছে পাকিস্তানের নাম। কিন্তু দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা করছেন, তখন তাদেরই দেশে ঘটে গেছে ভয়াবহ বোমা হামলার ঘটনা। ২৪শে মে রবিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে সংঘটিত হওয়া নতুন এবং ভয়াবহ আত্মঘাতী বোমা হামলাটি দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের ক্ষতকে আরও রক্তাক্ত করে তুলেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৭০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরপরই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায়িত্ব স্বীকার করে এটিকে একটি আত্মঘাতী হামলা হিসেবে দাবি করেছে। প্রশ্ন হলো, বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা দেখছে, তখন কেন পাকিস্তানের নিজের সীমানার ভিতরে জ্বলতে থাকা আগুন দেশটির নিরাপত্তা কাঠামোর গভীর ফাটলকে বিশ্ববাসীর সামনে উন্মোচন করছে? কেন দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ইন্ডেক্সে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? আবার সন্ত্রাসবাদের আগুনে জ্বলতে থাকা এমন একটি দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক কতটা নিরাপদ? পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং তার সফরসঙ্গী প্রতিনিধি দল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। উদ্দেশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির চুক্তিতে মধ্যস্থতা করা। ভারতে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি সুখবরের ইঙ্গিত দিয়ে রেখেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পথে। কিন্তু এই খবর যখন রুবিও দিচ্ছিলেন, তখন পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আজ রোববার পাকিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় এই হামলার ঘটনা ঘটে। এতে ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই শাটল ট্রেনটি মূলত দীর্ঘ দূরত্বের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসের সাথে সংযোগ স্থাপনের জন্য সেনা সদস্য, তাদের পরিবার এবং বেসামরিক নাগরিকদের কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে পরিবহন করছিল। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন এবং ৩টি বগি লাইনচ্যুত হয় এবং ২টি বগি সম্পূর্ণ উল্টে যায়। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছেন। ওই কর্মকর্তা এএফপিকে জানান, সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দিকে যাচ্ছিল। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন, তারা বলছেন আজকের এই ট্র্যাজেডি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত পাকিস্তান নামক রাষ্ট্রটির দীর্ঘস্থায়ী নীতিগত অবক্ষয়, সীমান্ত নিয়ন্ত্রণহীনতা এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তিশালী হওয়ার এক ভয়াবহ ধারাবাহিকতা মাত্র। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বা আইইপি এর প্রকাশিত ২০২৬ সালের গ্লোবাল টেররিজম ইন্ডেক্সের বার্ষিক প্রতিবেদনটি পাকিস্তানের জন্য এক ঐতিহাসিক এবং নজিরবিহীন সতর্কবার্তা দিচ্ছে। এই সূচকের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান বৈশ্বিকভাবে সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থান দখল করেছে, যা এর আগে ২ বছর ধরে ধারাবাহিকভাবে আফ্রিকার বুরকিনা ফাসোর দখলে ছিল। ২০২৫ সাল জুড়ে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা এক ভয়াবহ রূপ নিয়েছিল।
এই এক বছরে দেশটিতে 1045টি সন্ত্রাসী হামলায় 1139 জন মানুষ প্রাণ হারায়, যা 2013 সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ও সবচেয়ে বেশি প্রাণঘাতী বছর হিসেবে রেকর্ড করা হয়েছে। এই সূচকে দেখা যাচ্ছে 2025 সালে পাকিস্তানে বিশ্বের একমাত্র দেশ যেখানে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সবচেয়ে দ্রুত অবনতি ঘটেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো দেশটিতে জিম্মি করার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। 2024 সালে দেশটিতে 101 জন জিম্মি হওয়ার ঘটনা ঘটেছিল। 2025 সালে এসে সেটি হয়ে গেছে 655 জনের। মূলত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের দীর্ঘদিনের অস্থিতিশীল এবং শাসনহীন সীমান্ত এলাকায় এই ধ্বংসাত্মক তৎপরতার প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করছে। দর্শক, পাকিস্তানে বর্তমানে যে আত্মঘাতী বোমা হামলা এবং প্রাতিষ্ঠানিক সন্ত্রাসবাদের জোয়ার দেখা যাচ্ছে তার বীজ রোপিত হয়েছিল মূলত ভূ রাজনৈতিক স্বার্থ এবং রাষ্ট্রীয় মহাদর্শিক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। এটি বুঝতে হলে 3টি প্রধান ঐতিহাসিক মোড়কে বিশ্লেষণ করা দরকার, যার প্রথমটির সাথে বাংলাদেশের জন্মের সম্পর্ক আছে। মানে 1971 সালে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর দেশটি যে ট্রমার মধ্যে পড়েছিল সে শোক ভুলতে গিয়ে ধীরে ধীরে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তারা। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের উগ্রবাদের প্রথম মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়েছিল 1971 সালের যুদ্ধে পরাজয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই পরাজয় পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টকে গভীরভাবে আঘাত করেছিল। তারা বুঝতে পারে শুধু জাতিগত বা ভৌগোলিক পরিচয় দিয়ে একটি রাষ্ট্রকে ধরে রাখা সম্ভব নয়, তাই তারা রাষ্ট্রীয় পরিচয় হিসেবে এটি রক্ষণশীল এবং কট্টর ইসলামিক জাতীয়তাবাদের ধারণাকে আঁকড়ে ধরে। একই সাথে ভারতের বিশাল সামরিক শক্তির বিপরীতে নিজেদের ভূ রাজনৈতিক অস্তিত্ব নিশ্চিত করতে তারা আফগানিস্তানের মাটিতে কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ অর্জনের জন্য উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয় প্রক্সি হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী কৌশল নেয়। দ্বিতীয়ত, সে ধারার আগুনে ঘি ঢেলেছিল আফগান সোভিয়েত যুদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের উগ্রপন্থার আসল প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের পর। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ, সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই যৌথভাবে সোভিয়েত বাহিনীকে পরাস্ত করতে চরম উগ্র মতাদর্শকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের সামরিক একনায়ক জিয়াউল হকের আমলে সীমান্ত জুড়ে হাজার হাজার অনিয়ন্ত্রিত ওয়াহাবি ও দেওবন্দি মাদ্রাসা গড়ে তোলা হয়, যা মূলত সোভিয়েত বিরোধী প্রতিরোধ বাহিনী মুজাহিদিন তৈরির কারখানায় পরিণত হয়। 1989 সালে সোভিয়েত বাহিনীর প্রত্যাহার এবং 1992 সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে এই অঞ্চল ত্যাগ করে, কিন্তু পাকিস্তান এই প্রশিক্ষিত ও সশস্ত্র বিশাল জিহাদি জনবলকে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর এবং আফগানিস্তানে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে থাকে। কিন্তু পাকিস্তানের নিজের তৈরি করা জঙ্গিরা একসময় ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো নিজ দেশে ফিরে আসে, শুরু করে একের পর এক বোমা হামলা। তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো 9/11 এবং লাল মসজিদ ট্র্যাজেডি। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের চরম কূটনৈতিক চাপে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ আল কায়দা বিরোধী যুদ্ধে আমেরিকার পক্ষে যোগ দিতে বাধ্য হন। পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে আশ্রয় নেওয়া বিদেশি চরমপন্থীদের দমনে সামরিক অভিযান শুরু হলে তা স্থানীয় পশতুন উপজাতিদের ক্ষুব্ধ করে এবং তারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তবে এই ক্ষোভকে সবচেয়ে উগ্র রূপ দেয় 2007 সালের জুলাই মাসে ইসলামাবাদের লাল মসজিদ সামরিক অভিযান। লাল মসজিদের চরমপন্থী শিক্ষার্থীরা এবং মিলিশিয়ারা রাজধানীতে নিজস্ব শরিয়া আইন চালুর দাবি জানিয়ে সহিংসতা শুরু করলে পাকিস্তানের কমান্ডোরা সেখানে একটি রক্তক্ষয়ী অভিযান চালায়, যাতে 100 জনের বেশি মানুষ নিহত হয়। এই লাল মসজিদ অভিযানকে চরমপন্থী গোষ্ঠীগুলো তাদের মূল ভূখণ্ডের জিহাদ ঘোষণার প্রধান অনুঘটক হিসেবে ব্যবহার করেছিল। এই অভিযানের পরপরই দেশে আত্মঘাতী বোমা হামলার জোয়ার শুরু হয় এবং 2007 সালের ডিসেম্বরে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি গঠিত হয়। দর্শক, পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে তাদের হামলার ধরন বদলে ফেলেছে, যা আজ অত্যন্ত সুসংগঠিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত রূপ নিয়েছে। লাল মসজিদ অভিযানের পর 2007 সালে 60টি এবং 2008 সালে 67টি ব্যাপক আত্মঘাতী হামলা দেশটিতে নজিরবিহীন ভয়ের রাজত্ব কায়েম করেছিল।
দেশের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও রক্তক্ষয়ী হামলাটি ঘটেছিল 2014 সালের 16 ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে। 6 জন ভারী অস্ত্রসজ্জে সজ্জিত টিটিপি জঙ্গি সামরিক পোশাকে স্কুলটিতে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 149 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, যাদের মধ্যে 133 জন ছিল নিষ্পাপ স্কুল শিক্ষার্থী। এই ট্র্যাজেডি পুরো দেশকে নাড়া দেয় এবং রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীর সাথে মিলে একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা ন্যাপ এবং সামরিক আদালত গঠন করতে বাধ্য হয়। সাম্প্রতিক বছরগুলোতে হামলার ধরনে আর একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। সন্ত্রাসীরা এখন প্রতীকী সামরিক লক্ষ্যের বাইরে গিয়ে দেশের লাইফলাইন এবং অর্থনৈতিক অবকাঠামোকে অচল করার কৌশল নিয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো 2025 সালের 11 মার্চ বেলুচিস্তানে বোলান পাস এলাকায় যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস হাইজ্যাকিং এর ঘটনা। বেলুচিস্তান লিবারেশন আর্মি 33 জন ভারী অস্ত্রসজ্জে সজ্জিত জঙ্গি রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটি থামায় এবং 400 জনের বেশি যাত্রীকে জিম্মি করে। এই হামলাটি প্রমাণ করে চরমপন্থীরা এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো সামরিক সামর্থ্য অর্জন করেছে। দর্শক, পাকিস্তানের বর্তমান সংকটের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বৈপরীত্যটি দেখা যায় এর বিশ্বমঞ্চে মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দেশের ভিতরের চরম অরাজকতার বৈশ্বিক মধ্যে। 2026 সালের শুরুতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তখন বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন সংকটে পড়ে। এই জটিল পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত আশ্চর্যজনকভাবে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়। 2026 সালের 11 এপ্রিল এবং 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে আয়োজিত ইসলামাবাদ শান্তি আলোচনার মাধ্যমে দেশটি 1979 সালের পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সামনাসামনি বৈঠক করাতে সক্ষম হয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উদ্যোগে এই দুই চিরশত্রুর মধ্যে একটি সাময়িক দ্বি-সাপ্তাহিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই কূটনৈতিক সফলতার মাধ্যমে পাকিস্তান বিশ্বের কাছে নিজেকে একটি পরমাণু শক্তিধর মিডল পাওয়ার হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক আর্থিক সহায়তা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পেতে চেয়েছিল। কিন্তু এই কূটনৈতিক অর্জনের আড়ালে পাকিস্তানের নিজস্ব সীমানা নিরাপত্তা সম্পূর্ণ ধসে পড়েছিল। পাকিস্তান যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্যস্ত, ঠিক তখনই নিজের পশ্চিমা সীমান্তে আফগানিস্তানের সাথে দেশটির সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়। 2026 সালের ফেব্রুয়ারিতে রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার পর পাকিস্তান সেনাবাহিনী চরম ক্ষুব্ধ হয়। এরই প্রেক্ষিতে গত 27শে ফেব্রুয়ারি পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে অপারেশন গজব-ই হক নামক একটি সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধের অংশ হিসেবে পাকিস্তান ডুরান্ট লাইনের উপরে আফগানিস্তানের অভ্যন্তরে 5 থেকে 10 কিলোমিটার জুড়ে স্থায়ী বাফার জোন বা নো গো জোন প্রতিষ্ঠার কৌশল নেয়, যাতে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকতে না পারে। একটি চরম বৈপরীত্য হলো যে দেশটি আঞ্চলিক পরাশক্তিদের মধ্যকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে, সেই দেশটি নিজেই নিজের প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে খোলা যুদ্ধে লিপ্ত হয়েছে এবং নিজের নাগরিকদের আত্মঘাতী হামলা থেকে রক্ষা করতে পারছে না। পাকিস্তানের বর্তমান বহুমুখী নিরাপত্তা অস্থিতিশীলতার জন্য মূলত 3টি ভিন্ন মহাদেশের সন্ত্রাসী গোষ্ঠী দায়ী, যা দেশটিকে একটি ত্রিমুখী সংকটের মুখে দাঁড় করিয়েছে। প্রথমত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি, যারা দেওবন্দি জিহাদি মহাদেশের অনুসারী এবং পাকিস্তান সরকারকে বল প্রয়োগের মাধ্যমে উৎখাত করে একটি কট্টর ধর্মীয় আমিরাত গঠন করতে চায়। দ্বিতীয়ত বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ, যারা একটি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং বেলুচিস্তানের খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ ও পূর্ণ স্বাধীনতা দাবি করে। তৃতীয়ত ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে, যারা বৈশ্বিক খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং প্রধানত শিয়া ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা চালায়। স্বাধীন ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সামরিক পদ্ধতি দীর্ঘমেয়াদে ব্যর্থ হতে বাধ্য। পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত তার রাষ্ট্রীয় দ্বিমুখী নীতি, যেখানে কিছু চরমপন্থীকে ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে লালন করা হয় এবং অন্যদের দমন করা হয়, সম্পূর্ণ পরিহার করবে, ততক্ষণ পর্যন্ত এই আগুনের অবসান হবে না। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দিনে বাংলাদেশের
বা বাংলা ভাষার এই অন্যতম প্রধান কবিকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবিও বটে। তার অমর সৃষ্টি, বিদ্রোহী, খেয়াপাড়ের তরণী, প্রলয় উল্লাস, কান্ডারি হুঁশিয়ার, এরকম অনেক কবিতা বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। কবি নজরুলের ঠিক রবীন্দ্রনাথের মতো একটা বিশেষ দিক হলো যে তিনি অনেক গান রচনা করেছেন। সঙ্গীতে নিঃসন্দেহে তিনি বাংলা ভাষায় দ্বিতীয় স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের পরে। আর ব্যক্তি নজরুল ইসলাম জীবনে একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। একজন মুসলমানের পক্ষে যতটা অসাম্প্রদায়িক হওয়া সম্ভব তার পুরোটাই কিন্তু কবি নজরুল ইসলাম ছিলেন। এবং এই নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতাকে একসময় ইসলামিক মৌলবাদী গোষ্ঠী ঘৃণার চোখে দেখত এবং পরবর্তীতে এই একই ইসলামিক মৌলবাদী গোষ্ঠী কাজী নজরুল ইসলামকে রাজনৈতিকভাবে ভালোবাসা শুরু করে। রাজনৈতিকভাবে ভালোবাসা মানে হলো যে কৌশলগত ভালোবাসা। যতদিন কবি নজরুলকে মৌলবাদীরা ঘৃণার চোখে দেখেছে, ততদিন কবি হিসাবে, একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে কবি নজরুল ছিলেন একজন ভাগ্যবান মানুষ। আর যখন থেকে মৌলবাদী গোষ্ঠী নজরুল ইসলামকে কুক্ষিগত করা শুরু করেন, সেই দিন থেকে নজরুল, যিনি জন্মে দুঃখী, এই জীবনের বেশিরভাগ সময় অভাব অনটনে কাটিয়েছেন, সেই হিসাবে দুঃখী, মরণেও তিনি একজন সেইভাবে দুঃখী মানুষে পরিণত হন এই মৌলবাদীদের আগ্রাসনের শিকার হয়ে। দেখুন, কবি নজরুলের যেই জায়গাটায় কবি নজরুলকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ ছিল, সেটা ছিল তার গান গেয়ে গানকে জনপ্রিয় করে। মৌলবাদীরা কি সেটা পারবে? মৌলবাদ তো গানকে হারাম মনে করে, সঙ্গীতকে হারাম মনে করে। কবি নজরুল যেমন একদিকে ইসলামিক সঙ্গীত রচনা করেছেন, তিনি অন্যদিকে শ্যামা সঙ্গীত রচনা করেছেন। তিনি হিন্দু বিয়ে করেছেন, তিনি মুসলমান বিয়ে করেছেন। কবি নজরুলকে কারা বিখ্যাত করেছে গান গেয়ে? আমি ঠিক এই ভিডিওটা শুরু করার আগেও নজরুলের একটা গান শুনছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মুখে। এত জল ও কাজল চোখে আনলে বলকে। বাংলাদেশ এবং ভারতে নজরুল সঙ্গীত যারা গেয়েছে, এবং আমি যতদূর, আমি তো একজন সঙ্গীত পিপাসু মানুষ, এই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের উপরে মানে তার থেকে ভালো গেয়েছে নজরুল সঙ্গীত এমন কাউকে আমি পাইনি। আমাদের দেশে অবশ্য ফিরোজা বেগম বিখ্যাত শিল্পী হিসাবে পরিচিত, তারপরে আরো অনেকে আছেন, নাম নিতে চাই না। নাম নিতে হলে তো সেরাটার নাম নেয় ভালো, যাতে যারা আমার এই লেকচারগুলো শুনেন তারা অন্তত জানতে পারেন যে বিষয়টা কি। যে গানটা আজকে শুনলাম, এই যে এত জল ও কাজল চোখে আনলে বলকে, সেখানে মানবেন্দ্র মুখোপাধ্যায় যখন গায়, বুকে তো সাত সাগরের জল, পিপাসা মিটল না কবি, এই টান, এই অনুভব, এই ইম্প্যাক্ট সৃষ্টি করার মতো নজরুল সঙ্গীত আর কাউকে আমি পাইনি আসলে। আরো মজার ব্যাপার আছে, আমি একটা নজরুল সঙ্গীত একবার শুনে হতবাক হয়ে গেছিলাম, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে যে গানটা ছিল বনকুন্তল এলায়। পরে এই গানটা আমি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনেছি, একেবারে শবনম মুস্তারি থেকে শুরু করে আমাদের দেশে শাকিল নামে একজন বিখ্যাত শিল্পী আছে, দেবব্রত বিশ্বাসের মতো এই গান কেউ গাইতে পারে নাই। কয়েকটা নজরুল সঙ্গীত বা গান মুহাম্মদ রফি গেয়েছে, এবং আরেকটা গান মান্না দে, শাওন রাতে যদি। এখন মান্না দে মোহাম্মদ রফির মতো শিল্পী হওয়া তো সহজ ব্যাপার নয়। তো মান্না দে, মোহাম্মদ রফি, তারা নজরুল সঙ্গীতের শিল্পীও নন, তো তাদের কথা বাদ দেই। কিন্তু মানবেন্দ্রর চেয়ে ভালো কেউ কিন্তু গাইতে পারে নাই। অর্থাৎ যেটা হলো, নজরুল সঙ্গীত গেয়েও যদি নজরুলকে কেউ সত্যিকার অর্থে তুলে ধরেন গানে, সেটাও কিন্তু একজন হিন্দু। মৌলবাদীরা তো অবশ্যই এগুলা জানেও না, তারা তার দুই একটা ইসলামিক গজল টজল এগুলো জানে। সেগুলো দিয়ে ওই যে মসজিদের পাশে আমাকে কবর দিও ভাই, সেটা গান লিখে আল্লাহ তার প্রার্থনা কবুল করেছে। সাইদির এই ওয়াজ যে মসজিদের পাশে কবর হয়ে গেছে। আবার বাংলাদেশের খুব একেবারে অর্থোডক্স বিশুদ্ধ হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু ফতোয়া দিয়েছেন এই কাজটা হারাম হয়েছে, মসজিদের পাশে কবর দেয়া কবি নজরুল ইসলামকে। এই জন্য নয় যে কবি নজরুল ইসলাম মুসলমান বা অমুসলমান, সেটা না, এটা ইসলামে নাই। এই জন্য এই ভিডিওটা আসলে শেষ করব কিভাবে
কবি নজরুল ইসলাম ইসলামিক মৌলবাদীদের দ্বারা কুক্ষিগত হয়ে সেই যে উনি দুখু মিয়া নামে পরিচিত সেই চিরদুখী একজন সৃষ্টিশীল কবি হিসাবে পরিণত হলেন আর কি। একজন দুঃখী দুঃখটাই উনি বহন করে বয়ে বেড়াচ্ছেন। এর কারণ হলো মৌলবাদীরা কোনো কিছুকে যদি খুবই কারো প্রতি যদি খুব কৌতূহল দেখায়, বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে কবি নজরুলের প্রতি দেখায়, তাহলে সমাজের সত্যিকারের যারা মননশীল মানুষ, যারা সত্যিকারের সৃষ্টিশীলতায় বিশ্বাস করে, যাদের মনের গভীরতা আছে, যারা একজন সৃষ্টিশীল মানুষকে সত্যিকার ভাবে তার সৃষ্টিকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, অর্থবোধক করে সব দিকে ছড়িয়ে দিতে পারেন, তাদের আগ্রহ কিন্তু কমে যায়। যার কারণে দেখবেন রবীন্দ্রনাথের প্রতি সত্যিকারের শিক্ষিত মানুষের যেই পরিমাণ আগ্রহ আছে, কবি নজরুল ইসলামের প্রতি কিন্তু সেই পরিমাণ আগ্রহ শিক্ষিত মানুষের নাই। এটা নানান জায়গায় নানানজন বলে, শিক্ষিত মানুষকে দোষারোপ করে, কিন্তু মূল কারণটা কিন্তু কেউ বলে না। মূল কারণটা হলো মৌলবাদ যাকে আপন করে নিয়েছে সে কিন্তু মননশীল মানুষের শত্রু না হোক প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যায়। কবি নজরুল এই দুর্ভাগ্য বহন করার কোনোভাবেই তিনি এটা সঠিক হয়নি, বা এই অন্যায়টার শিকার হয়েছেন মননশীল মানুষের, আমি বলবো যে উন্নাসিকতার। কারণ হলো জঙ্গিরা তাকে দখল করে ফেলেছে। জঙ্গিদের দখলটা এটা আমি বয়স হওয়ার পর থেকে, যেদিন থেকে সাইদির ওয়াজ শুনেছি আমি সেদিন থেকে আমার এই অনুভবটা সত্য প্রমাণ করে দিল দৈত্য ইউনুস, বাংলাদেশের সর্বকালের নিকৃষ্টতম তরুণ। আমি মানুষ বলছি না, কারণ ছেলেটা তো অল্প বয়সে মরে গেছে। ইউনুস আর শফিক মিলে তো তাকে অল্প বয়সে মেরে ফেলেছে। যদিও যে পর্যায়ে হাদি নেমে গিয়েছিল সে পর্যায় থেকে ওর উঠার কোনো সম্ভাবনা ছিল না, তবুও ওর বয়স বিবেচনায় ওকে আমি একটু কঠোরতাটা আমি ওর প্রতি কম দেখাচ্ছি। অর্থাৎ যেটুকু সে আমাদের দেখিয়ে দিয়ে গেছে সেটা ছিল একটা নিকৃষ্টতম উদাহরণ, একটা মানুষের বৃদ্ধি বলুন, বিকাশ বলুন, যে স্থান থেকে সে যে প্রভাব সে সমাজে বিস্তার করেছিল, সেই সমাজের আমরা যে করুণ এবং কি বলবো যে অন্ধকার একটা সমাজকে আমরা হাদির মাধ্যমে দেখতে পেলাম। হাদি জোয়ারে, হাদি উল্লাসে, হাদি প্রবণে, যার পেছনে দাঁড়িয়েছিল পুরো ইউনুস গোষ্ঠী, পুরো দত্ত শ্রেণী, ডাকাত শ্রেণী, যারা হাদির নামে একটুও অনুশোচনা করেছে, সেই নুরুল কবির বলুন, সলিমুল্লাহ বলুন, ফরাদ মজার বলুন, এরা যে মানব সভ্যতার কলঙ্ক হিসাবে উদ্ভাসিত হয়েছে, এটা আমাদেরকে একদিন বুঝিয়ে দিতে হবে। কিন্তু এই হাদিকে কবি নজরুলের কবরে শায়িত করে ইউনুস গোষ্ঠী, কবি নজরুল যে একজন দুখুমিয়া নামে পরিচিত, তার সেই দুঃখকে চিরস্থায়ী করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 1 বছরকে কবি নজরুল বর্ষ ঘোষণা দিয়েছে। এটা কতটা রাজনৈতিক, কতটা সেটা দেখা যাবে। আপাতত তারেক রহমান, আপনি যদি সত্যি সত্যি নজরুল ইসলামকে ভালোবেসে কিছু করতে চান, হাদির কবরটাও এখান থেকে সরিয়ে নিন। আমি জানি আপনি এটা করবেন না, কারণ হাদিদের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসলে হাদির কিন্তু নাম নিশানা তো থাকবেই না। তার কবরকে শুধু নজরুল ইসলামের কবরের পাশ থেকে সরানোই হবে না, ওই জায়গাটাকে ভালো করে ধুয়ে মুছে পুত পবিত্র করা হবে। যেই নজরুল জঙ্গিরা কুক্ষিগত করেছে, সেই নজরুলকে প্রকৃত ভালোবাসা দিতে পারে, তার সৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে একমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা।